আসসালামু আলাইকুম। উপন্যাস হৃদমায়ার প্রেমগাথা পর্ব ২৬। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। হৃদের কালো মার্সিডিজ গাড়িটা খানবাড়ির গেট ধরে ঢুকতে বাগান চত্বর থেকে আরাফ খান তাকালো সেদিকে। বাড়ির মালিদের সঙ্গে দাঁড়িয়ে কাজ দেখছিলেন তিনি। অসময়ে হৃদের গাড়িটা বাড়ির গেট ধরে ঢুকতে দেখে তিনি সেদিকে আগায় হাতের লাঠিটা ভর করে। আজকাল হৃদের মতিগতি ভালো ঠেকছে না ওনার কাছে। যে ছেলেকে ধরে বেঁধে চট্টগ্রামে আনা যেত না, সেই ছেলে আজকাল ঘন ঘন পাড়া পড়ছে চট্টগ্রামের মাটিতে। ব্যাপারটা সন্দেহজনক, ভীষণ রকমের সন্দেহজনক। তিনি আরও ২ দিন আগে শুনেছিল এই ছেলে চট্টগ্রাম এসেছে। ওনাদের সাথে দেখা না করে মুরাদপুর ফ্ল্যাটে পড়েছিল ২ দিন, কিন্তু কেন পড়েছিল জানা নেই। সেই কারণটা আপাতত তিনি জানেন না। শুনেছে এর মধ্যে বাবা নিহালের সঙ্গে দেখা করেছে হৃদ, কিন্তু ওনাদের কাছে আসেনি, দেখাও করেনি। এমনটাও তো না যে হৃদ চট্টগ্রামে তার বাবার কাজে এসেছে। তিনি বেশ বুঝতে পারেন হৃদ তার মতলবে আজকাল হুটহাট চট্টগ্রামে চলে আসে। তাছাড়া হৃদ যদি তার বাবার কাজে চট্টগ্রামে আসারই হতো, তাহলে মুরাদপুর না থেকে বাড়িতে আসতো, ওনাদের সাথেই থাকতো। কিন্তু হৃদের মুরাদপুর থাকার পিছনে নিশ্চয়ই সাংঘাতিক ব্যাপার স্যাপার আছে ওনার মনে হয়। নয়তো এই ঘাটতেরা হৃদ খান এমনি এমনি কোথাও পড়ে থাকার মানুষ না। যেখানে এই ছেলে বাবা মা বিচ্ছেদের পর নিজের বাড়িতে না থেকে নিজের আলাদা বাড়িতে উঠেছে, সেই ছেলে আর যাই হোক অন্তত মতলব ছাড়া মুরাদপুরে পড়ে থাকবে না। বিচক্ষণ আরাফ খান হাতে লাঠিটা ভর করে সামনে এগোলো। হৃদকে দেখলো গাড়ি থেকে নেমে কেমন গুমোট গম্ভীর মুখে হনহন করে চলে যেতে বাড়ির ভেতরের পথে। কিন্তু মাঝে পথ আটকে দাঁড়ালো আরাফ খান। যাওয়ার পথে বাধা পাওয়ায় বিরক্তির কপাল গোটালো হৃদ। আরাফ খানের দিকে তাকিয়ে বিরক্তি কণ্ঠে বলল, কি সমস্যা, কি চাই? চাই তো অনেক কিছু, কিন্তু তুই তো দিতে অক্ষম। তুই তো আমার বউ না, নাতি হোস, দিবি কেমনি? আরাফ খানের রসিকতার কথায় হৃদের বিরক্তি বাড়ে। এমনি মন মেজাজ ভালো নাই, বউয়ের সাথে রাগারাগি করে এসেছে সে। হৃদ বিরক্তি নিয়ে পাশ কাটাতে চাইল আরাফ খানের, কিন্তু আবারও একইভাবে পথ আটকে দাঁড়ালো তিনি। জহুরি দৃষ্টিতে হৃদের পা থেকে মাথা অবধি পরখ করল একবার। হৃদের বাম হাতের কবজিতে বেশ বড়সড় একটা ব্যান্ডেজ চোখে পড়ল ওনার। সাথে কপালেও দেখলো একটা ওয়ান টাইম ব্যান্ডেজ করা। এই অল্প সময়ে তিনি ভাবলেন হৃদ হয়তো মারামারি করে নিজের মাথা আর হাত ফাটিয়ে এসেছে। তাই তিনি তীক্ষ্ণ গলায় হৃদকে প্রশ্ন করে বলল, তোর এই অবস্থা কেন? কি করে এসেছিস তুই? হৃদের সোজাসাপটা উত্তর, বিয়ে করে এসেছি। আরাফ খান বলতে দেরি, কিন্তু হৃদের তৎক্ষণাৎ উত্তর আসতে দেরি হলো না। চট করে নির্লিপ্ত গলায় বলে ফেলল কথাটি। হৃদ স্পষ্টভাষী, সে কখনো কোনো কথা মিথ্যা বা লুকোচুরি করে না, আর না কাউকে পরোয়া করে। স্থান কাল মানুষ ভেদ করেও সে সর্বদা স্পষ্ট ভাষায় কথা বলতে পছন্দ করে। বলেও। আরাফ খান জানেন হৃদ স্পষ্টভাষী, সর্বদা সত্য কথা বলে। তারপরও তিনি হৃদের এই বিয়ে করে এসেছি এই কথাটা বিশ্বাস করলেন না। বিশ্বাস না করার পিছনে অবশ্য কারণ আছে। বিগত কয়েক বছর ধরে হৃদকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন ওনারা, কিন্তু সে রাজি নয়। এমনকি হৃদ বিয়ে করবে না বলে এই নিয়ে ভাষায়ও তুমুল হুলস্থুল পাকিয়েছিল। কত কাহিনী করলো হৃদ বিয়ে করবে না বলে। সেজন্য তো বাধ্য হয়ে হৃদের থেকে ৩ বছরের ছোট ২৭ বছরের ফাহাদকে বিয়ে করালো। নয়তো হৃদকেই আগে বিয়ে করাতেন ওনারা। এখন এত কাহিনীর পর যদি হঠাৎ করে হৃদ এসে বলে সে বিয়ে করে এসেছে, তাহলে ওনারা বিশ্বাস করবেন না, এটাই স্বাভাবিক। হলোও তাই। আরাফ খান হৃদের বিয়ের কথাটা একরত্তিও বিশ্বাস করেনি। উল্টো তিনি ভাবলেন হৃদ ওনার সাথে হেয়ালি করছে, সেজন্য তিনিও হৃদের সাথে হেয়ালিপনা করেই বলে, বিয়ে করে এসেছিস ভালো কথা, কিন্তু তোর এই অবস্থা কেন? বিয়ে করতে কি আর যুদ্ধ করা লাগে নাকি? আঘাত পেয়েছিস কিভাবে? আবারও হৃদের দায়সারা উত্তর আসলো, বউ মেরেছে। বউ মেরেছে? আরে সাব্বাস, বউয়ের হাতের মার খেয়ে এসেছিস অবশেষে। আমার তো গর্ববোধ হচ্ছে তোর বউয়ের ওপর হৃদ। বাপ রে, কি সাংঘাতিক ব্যাপার স্যাপার। হৃদ খানকেও কেউ পিটায়? তোর বউকে তো আমার একটা ধন্যবাদ দেওয়া দরকার হৃদ। মাঘিনীর বাচ্চা সে, তোকে মারার মতো দুঃসাহসিক কাজটা সে করে ফেলল। আরাফ খানের কৌতুক কথায় দাঁতে দাঁত চাপল হৃদ। রাগ বাড়ছে, সেজন্য চোয়াল শক্ত হচ্ছে জেদে। সামনে থেকে সরো দাদা ভাই, ভালো লাগছে না। হৃদ আবারও পাশ কাটাতে চাইলে ফের বাধা দিল আরাফ খান। তিনি যেন আজ শপথ করেছে হৃদকে সর্বোচ্চ বিরক্ত করবে। তিনি হৃদের পথ আটকে দাঁড়াতে দাঁড়াতে একইভাবে খোঁচা মেরে বলল, আমারে তোর ভালো লাগবে না এটাই স্বাভাবিক।
আমি কি আর তোর বউ লাগি যে আমাকে তোর ভালো লাগবে? ভালো লাগার মানুষের কাছে তো মার খেয়ে এসেছিস, আর কি চাই বল? এমন বউ সোহাগা স্বামী কতজন হতে পারে? তুই তো সাংঘাতিক কপাল নিয়ে জন্ম নিয়েছিস হৃদ। সোজা স্বামী পেটা বউ পেয়েছিস। তোর ভাগ্যটা ভালো, বুঝলি? আমাদের বউ তো খালি আদর করে, মারে না। আরাব খানের খোঁচা মারা হেয়ালি কথায় হৃদ দাঁতে দাঁত পিষে জোরপূর্বক আরাব খানকে পাশ কাটিয়ে হনহনিয়ে চলে গেল বাড়ির ভিতরে। হৃদকে চলে যেতে দেখে বৃদ্ধ বয়সের ঝুলন্ত চামড়ায় সুন্দর হাসলেন তিনি। হৃদের চলে যাওয়ার দিকে হাসতে হাসতে ঘুরে সামনে তাকাতে তখনই চোখে পড়ল আসিফকে। হৃদের গাড়ি পার্কিং করে এদিকটায় আসছে, কিন্তু আসিফের ভাবভঙ্গিমা এমন যেন সে চুরি করে ধরা পড়ে যাওয়ার ন্যায় অবস্থা। আরাব খান তীক্ষ্ণ দৃষ্টি ফেলে আসিফের চোরের মতন মতিগতিটা চট করে ধরে ফেলল। আসিফ যে ওনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এমন চোরের মতন পালায়ন করতে চাইছিল সেটা বুঝতে পেরেই তিনি আসিফের ভয়টা আরও বাড়িয়ে দিয়ে তখনই হাঁক ছেড়ে ডাকল আসিফকে। এই হৃদ ভাইয়ের বলদ, এদিকে আয়। আসিফ থমথমে মুখে আরাফ খানের দিকে এগিয়ে আসলো। পালাতে গিয়েও আরাফ খানের চোখে ধরা পড়ে যাওয়ার আসিফ বোকা হাসল। মাথা চুলকাতে চুলকাতে আরাফ খানের সামনে দাঁড়াতে তিনি সন্দেহভাজক দৃষ্টিতে আসিফকে পরখ করে বলল, কি ব্যাপার, কাহিনী কি বলতো? আজকাল ঘন ঘন কি করিস তোরা চট্টগ্রামে? কি চলে তোদের? আসিফ বোকা হেসে উত্তর করে বলল, কিছু চলে না দাদা ভাই, এমনি এমনি কাজে এসেছিলাম আমরা। কি কাজে আসলি শুনি? তোর হৃদ ভাই যে বলে গেল সে বিয়ে করেছে, ঘটনা কি সত্য? আসিফ একইভাবে বোকার মতো বলল, হৃদ ভাই বলেছে এমনটা? যদি বলে থাকে তাহলে হবে হয়তো সত্য, আমি কিছু জানি না। সারাদিন তো থাকিস হৃদ ভাইয়ের সাথে বলদের মতন, আবার বলছিস জানিস না কিছু। সত্যি করে বলতো তোদের মধ্যে কি চলে? আমার তো তোদের দুজনকে কেমন সন্দেহ সন্দেহ লাগে। কোনো সম্পর্কে টম্পর্কে জড়িয়ে পড়িসনি তো তোরা আবার? সিটকে দূরে সরে যাওয়ার মতন পিছন হাঁটল আসিফ। নাক মুখ কুচকে আহাজারি করার মতো করে বলল, আস্তাক ফিরুল্লাহ, নাওজুবিল্লাহ, কি বলেন এসব দাদা ভাই? হৃদ ভাই আমার বস হয়, আমার কাজই হৃদ ভাইয়ের সঙ্গে সঙ্গে থাকা, নয়তো আমি মেয়েতে ইন্টারেস্টেড। তোদের ইন্টারেস্টেড বুঝবো কেমনে? হ্যাঁ, কোনো দিন তো দেখলাম না দুই বলদের এক বলদে একটা মেয়ে পটাইতে। খালি বলদের মতন সারাদিন একজন আরেকজনের নাম ডাকিস। তুই জপিস হৃদ ভাই করে, আর তোর হৃদ ভাই মরে আসিফ আসিফ করে। এখন আমরা তোদের প্রেমিক প্রেমিকা মনে করতেই পারি। নাওজুবিল্লার কথাবার্তা বললেন না দাদা ভাই, হৃদ ভাইয়ের ভাবি আছে। ভাই শুনলে আমাকে ঝাড়বেন। হৃদ ভাইয়ের ভাবি আছে মানে? হৃদ কি ভাবিতে ইন্টারেস্টেড নাকি? আমতা আমতা করে আসিফ বলল, না মানে হৃদ ভাইয়ের ভাবির সাথে সম্পর্ক আছে। আরাব খান অবাক হওয়ার মতন করে বলে, কি বলিস এসব? হৃদ শেষমেশ কোন ভাবির সাথে সম্পর্কে জড়ালো আসিফ? বউটা কার? কার বউয়ের সাথে পরকিয়া করছে হৃদ? ভয়ে ভয়ে ভিতরটা মোচড় দিয়ে উঠল আসিফের। কথায় কথায় সে অনেক কিছু বলে ফেলেছে আরাফ খানকে। যদি এসব কথা হৃদের কানে যায় তো আসিফকে আস্ত রাখবে না। হৃদ পছন্দ করে না ওর পার্সোনাল লাইফ সম্পর্কে কাউকে শেয়ার করা। আসিফ আরাব খানের কথার ফ্যাসাদে পড়ে কিভাবে যে মুখ ফসকে কথাগুলো বেরিয়ে গেছে। এখন আসিফ যদি আর কিছুক্ষণ আরাব খানের সম্মুখে দাঁড়িয়ে থাকে তাহলে তিনি খুঁচিয়ে খুঁচিয়ে বাকি কথাগুলো আসিফের পেট থেকে বের করবেন নিশ্চিত। আসিফ নিজেকে বাঁচাতে হঠাৎ করে দৌড় লাগালো বাড়ির ভিতর দিকে। আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে যায় আরাব খান। তিনি যখন বুঝতে পারেন আসিফ ওনার থেকে বাঁচতে দৌড় লাগিয়েছে, ঠিক তখনই আসিফের যাওয়ার পথে খানিকটা চেঁচিয়ে উঠলেন তিনি। বললেন, আরে আরে বলদ, বলে তো যা, হৃদ কার বউয়ের সাথে পরকিয়া করে বেড়াচ্ছে? মেয়েটা কে? আসিফ দৌড়ে পালাতে পালাতে খানিকটা চেঁচিয়ে জানালো, মেয়েটা আপনাদের আত্মীয় হয় দাদা ভাই। আত্মীয় কথাটা মাথায় আসতে আরাব খানের মাথায় প্রথমেই শশীর নামটা ঢুকলো। মেয়েটার সাথে হৃদের সম্পর্কের কথা শুনেছিল ওনারা আরও কয়েক বছর আগে। দুজনকে বিয়েও দিতে চেয়েছিল ওনারা, কিন্তু শশীর বয়স কম হয় বা শশীর পড়াশোনা শেষ হয়নি বলে বিয়ে আর হয়নি। তারপর কি হলো কি জানি, হৃদ বিয়ে করবে না বলে একেবারে বেঁকে বসলো। আরাব খানের মনে হলো হৃদ আবারও হয়তো শশীর সাথে প্রেমের সম্পর্কে মজেছে। যদি তাই হয় তাহলে এবার দুটোকে ধরে হাতে হাতে বিয়েটা সেরে ফেলবেন ওনারা। বহমান নদীর স্রোতের মতোই সময় তার নিজস্ব গতিতে যাচ্ছে। হৃদ মায়ার ওপর রাগ নিয়ে চট্টগ্রাম শহর ছাড়ল আজ গোটা ৩৫ দিন হলো। এতে মায়ার অবশ্য ভাবান্তর নেই। সে হৃদের জন্য মোটেও চিন্তিত নয়, বরং সে সেদিনের পর নিখোঁজ স্বামীকে নিয়ে বেশ চিন্তিত। হৃদ চুক্তিপত্রের কাগজগুলো মায়াকে ফেরত দেয়নি।
উল্টো মায়াকে হুমকি ধামকি দিয়ে শাসিয়ে গেল। এখন মায়ার ভয় হয়, যদি হৃদ কোনোভাবে মায়ার নিখোঁজ স্বামীর ক্ষতিটতি করে বসে তো। মায়ার নিজের স্বামীর জন্য অস্থির উন্মাদনা হয়ে সেদিন হৃদের হাতে মার খেয়ে বাসায় এসে প্রথমে নিজের স্বামীকে ফোন দিয়েছিল খোঁজ নিতে। হৃদ মায়ার স্বামীর ক্ষতি করার আগেই সাবধান করতে চেয়েছিল লোকটাকে, কিন্তু আফসোস, মায়ার ফোন কলই সেদিন হতে আজ পর্যন্ত লোকটা রিসিভ করেনি, আর না কল ব্যাক করেছে। মায়া জানে না কেন লোকটা মায়ার কল রিসিভ করে না। মায়া মনে করলো সেই প্রথম রাতে ও লোকটার সাথে রাগারাগি করে অনেক কিছু বলে ফেলেছিল, বিদায় এখন মায়ার স্বামী অপমানিত হয়ে ওর কল রিসিভ করছে না। আসলে দোষটা মায়ারই। মায়া বাড়াবাড়ি করে অনেক কথা বলে ফেলেছিল সেদিন। প্রথম ফোন আলাপে এত বাজে ব্যবহার করা ঠিক হয়নি মায়ার। মায়ার কষ্ট বাড়ে, সে সাথে সঙ্গী হয় কান্না। দিশেহারে মায়া হঠাৎ করেই কেমন যেন উদাসীন হয়ে পড়ল সব কিছুর ওপর। কিশোরী মনটাকে বোঝাতে না পেরে প্রায় প্রতিদিন নিখোঁজ স্বামীর খোঁজ নিতে কল দেয় হৃদকে। ব্যাপারটা স্বাভাবিক হলে হয়তো হৃদ মায়ার কল রিসিভ করত, স্বাভাবিকভাবে অপরিচিত থেকেই বউয়ের সাথে ফোন আলাপ চালাতো। কিন্তু বিষয়টা হৃদের কাছে স্বাভাবিক ঠেকল না। যবে থেকে বুঝতে পারলো হৃদকে নিয়ে পজিটিভ কিছু চিন্তা করছে না, তবে থেকে সে অস্থির হলো। হৃদ মায়ার স্বামী হয়, এই সত্যিটা যদি মায়া কখনো জানতেও পারে, তাহলে সে হৃদকে স্বামী হিসেবে মানতে নারাজ হবে, তার থেকে তালাক চাইবে। এই কথাটা হৃদের মাথায় আসতে হৃদের শরীর রাগে টকবগিয়ে ওঠে তিত্তির করে। এই রাগে জিদে হৃদ মায়ার কোনো ফোন কল রিসিভ করে না, আর না কল ব্যাক করে, বরং হৃদ ইচ্ছা করেই মায়াকে ইগনোর করে। হৃদ শুরু থেকে মায়ের সাথে সম্পর্কে জড়াতে চায়নি, বরং তার অজানা বউ সম্পর্কে প্রথমে জানার কোনো ইন্টারেস্ট ছিল না। কিন্তু হঠাৎ করে মায়াকে প্রথম থেকে সে সন্দেহর বশে অজানা বউয়ের খোঁজ করল। তারপর বউয়ের হদিস না পাওয়ায় হৃদ এক প্রকার জেদ নিয়েই বউকে খুঁজে বেড়ায়। খুঁজে খুঁজে যখন হৃদ দিশেহারা হয়ে উঠেছিল বউকে না পেয়ে, তখন হৃদের মনে অজানা অচেনা বউয়ের প্রতি অস্থির টান আর প্রচুর ইন্টারেস্ট জন্ম নিল। তারপর সেই ইন্টারেস্ট থেকেই আজ এই পর্যন্ত এসে দাঁড়ালো। অবশেষে বউকে খুঁজে পেল। কোনো এক অজানা অধিকার নিয়েই বউকে খুঁজে পাওয়ার প্রথম দিনই থাপ্পড় মেরে বসলো রাগে। তারপর হৃদ কেমন কেমন করে যেন বউয়ের প্রতি নজর রাখতে শুরু করলো। বউয়ের চারপাশটা তার হাতের মুঠোয় রাখলো। তবে তখনও হৃদ বউকে নিয়ে শিওর ছিল না তারা ভবিষ্যতে একত্র হবে কিনা, বা আদৌ সে এই লুকায়িত সম্পর্কটার সাথে জড়াতে চায় কিনা। কিন্তু যবে থেকে বুঝতে পারলো বউ তার জন্য দিশেহারা, অস্থির, পাগল হয়ে আছে তারই খোঁজে, তবে থেকে হৃদের দৃষ্টি বদলায়। বউ তাকে না দেখে না জেনেই ভালোবাসে, সে খারাপ কোনো মানুষ হতে পারত, এমনটা জেনেও তার সাথে সংসার করতে চাওয়া মনোভাবটা হৃদকে খুবই আকৃষ্ট করেছে। এই যে তার বউ তাকে খুঁজে পাওয়ার জন্য দিশেহারা হয়ে আছে, এটা হৃদকে প্রচুর মানসিক শান্তি দেয়। ভাবে তার বউ তাকে ভালোবাসে, আর বউয়ের এই ভালোবাসাটা অনুভব করতে গিয়ে কিভাবে যেন হৃদ বউয়ের মায়ায় পা পিছলে পড়ে যায়, একেবারে নাক মুখ ডুবিয়ে। সেই মায়া কাটিয়ে ওঠার সাধ্য আর হৃদের নেই। হৃদ অনুভব করতে পারে তার বউয়ের প্রতি টানটা দিন দিন বেড়েই চলেছে। তার মনে হচ্ছে সে খুব শীঘ্রই এই বউয়ের জন্য পাগল টাগল হয়ে যাবে। এখন তার এমন একটা অবস্থা হয়েছে যে তার বউ যাই করুক না কেন সবই তার ভালো লাগে। মনে হয় তার সাথে এমন আধা পাগল বউটাকেই মানায়। জীবনে এন্টারটেনমেন্টের জন্য হলেও এমন একটা আধা পাগল বউ থাকা জরুরি। এই যে তার বউ তাকে এত আগ্রহ নিয়ে দিনে দিনে অবসেশন জেদ্দি পাগল বানাচ্ছে, আর সে দুর্বল হার্টে পরিণত হয়ে পাগল হচ্ছে। এখন যদি শুনতে হয় তার বউয়ের ভালোবাসা মূলত তার জন্য নয়, তাহলে কেমনটা লাগে? কোনো স্বাভাবিক ব্যক্তি কি স্বাভাবিক থাকতে পারবে? অস্বাভাবিকের ন্যায় মাথা গরম হয়ে যাবে না? হৃদের অবস্থাও সেম। সে পারছে না বউকে থাপড়িয়ে লালে লাল করে দিতে। বেয়াদব বউ একটা কপালে জুটেছে তার। এই বউয়ের জন্য সারাক্ষণ হৃদের মন মেজাজ গরম হয়ে থাকে। সে এমনি রাগী রকচটা মানুষ, অল্পতেই রেগে যাওয়ার ব্যামো আছে। সেখানে বউটার জন্য মাথাটা তার আরও গরম হয়ে থাকে আজকাল। মনস্তাত্ত্বিক চিন্তাভাবনায় হৃদ ফুস করে নিঃশ্বাস ফেলল। হৃদ কক্ষের থাই গ্লাস ভেদ করে তাকালো ব্যস্ত শহরের দিকে। বউটার জন্য কেমন মন পড়ছে তার, কিন্তু তারপরও সে নিরুপায়। সে বউকে নিজের থেকে ধরা দিবে না বলে জেদ ধরে বসে আছে, আর সেই জেদি এখন মন পুড়ছে। হৃদ হাতে হাতে ল্যাপটপের শাটার টেনে বন্ধ করলো। কিছুই ভালো লাগছে না বলে হৃদ উঠে দাঁড়াতে গিয়ে টেবিলের ওপর রাখা অবহেলিত আধুনিক ফোনটা তখনই ভাইব্রেটস করে উঠল। হৃদ উঠে দাঁড়াতে দাঁড়াতে সেদিকে তাকালো। চোখে ভাসমান হলো বেয়াদব বউ নামটি। হৃদ কলটি রিসিভ করলো না, বরং অবহেলিতভাবেই ফোনটা জায়গায় পড়ে থাকলো।
সে আপাতত বউয়ের ফোন রিসিভ করবে না বলে জেদ করে আছে। যেভাবে হৃদের মনটা পুড়েছে ঠিক সেভাবে বউকেও তার দহনে পোড়াবে বলে স্থির করলো। হৃদ ফোন রিসিভ না করায় মায়া উদাসীন মনে কান থেকে ফোন নামিয়ে টেবিলের ওপর রাখলো। হতাশার ভারী নিঃশ্বাস ফেলে আবারও কল দিতে চাইলে পাশ থেকে বাধা দিল জুই। রাগান্বিত গলায় বলল, তুই এত অসম্মান বোধ ছাড়া কীভাবে হলি ঋতু? একটা মানুষ তোর ফোন রিসিভ করে না, তারপরও বেয়াদবি করে রোজ রোজ কেন কল দিস তুই? তোর লজ্জা থাকা উচিত। কলেজ ক্যান্টিনের দ্বিতীয় তলার কোণার টেবিলে গোল হয়ে বসে চার বান্ধবী। মায়া মুখোমুখি জুই বসে কপট রাগ দেখিয়ে কথাগুলো বলল মায়াকে। মায়া জুইয়ের কথার উত্তর দিয়ে দৃঢ় মনে বলল, লজ্জা আত্মসম্মানবোধ দুটোই আছে আমার জুই, কিন্তু তাই বলে সব জায়গায় আত্মসম্মানবোধ দেখাতে নেই। বিশেষ করে একটা সম্পর্ক সুস্থ রাখতে গেলে মাঝে মধ্যে নিজের আত্মসম্মানবোধও খোয়াতে হয়। সব জায়গায় সব কিছু চলে না। আমার সম্পর্কটাও ঠিক তাই, ভীষণ নড়বড়ে একটা সম্পর্ক। তাই আমার অসুস্থ সম্পর্কটাকে আগে সুস্থ করি, তারপর না হয় আত্মসম্মান বোধ দেখানো যাবে। শ্রম না করে ভালো ফসলের চিন্তা করা যেমন বোকামি, ঠিক তেমনই একটা সম্পর্ক ভালোবাসা তৈরি না করে তার উপর অভিমান করে আত্মসম্মান বোধ নিয়ে বসে থাকলে ওপাশের মানুষ কখনো আমার কদর বুঝবে না। আমার কদর বা গুরুত্ব সামনের মানুষটাকে বোঝাতে গেলে আমাকে অবশ্যই সেই মানুষটাকে স্পেশাল ফিল করাতে হবে, তবেই না সে আমার জন্য পাগল হবে। এখন দুনিয়াটাই গিভ অ্যান্ড টেকের নিয়মে চলছে জুই। এক হাতে দাও তো অন্য হাতে নাও। তাই আমাকে কিছু পেতে হলে অবশ্যই কিছু দিতে হবে। আজ আমি তাকে পাত্তা দিচ্ছি, কাল সে আমাকে গুরুত্ব দিবে। এটাই তো নিয়ম, তাই না? মায়ার জ্ঞানী জ্ঞানী কথায় বেশ অসন্তুষ্ট হলো জুই। তারপরও রাগ নিয়ে বলল জুই, তুই এত পাত্তা দেওয়ার পরও যদি ওই লোকটার থেকে গুরুত্ব না পাস তাহলে তুই কি করবি? মায়ার উত্তর আসলো একইভাবে, দৃঢ়তা দেখিয়ে বলল, সে আমাকে গুরুত্ব দেয় জুই, আর দেয় বলেই সে আজ পর্যন্ত আমার কলটা কখনো কেটে দেয়নি, আর না আমার নাম্বারটা ব্লক লিস্টে ফেলেছে। আমার কি মনে হয় জানিস জুই, লোকটা কোনো কারণে হয়তো আমার ওপর রাগ করে আছে, আর সেই রাগ নিয়ে হয়তো আমার সাথে কথা বলতে চাইছে না। হতে পারে আমার প্রথম দিনের ব্যবহারে লোকটা অসন্তুষ্ট। আমার উচিত হয়নি তার সাথে ওইভাবে রেগে কথা বলা। মায়ের কথা এবারে জুই অসন্তুষ্ট গলা ঝেড়ে বলল, তোর কাছে আদৌ তোর জামাইয়ের কোনো দোষ পাওয়া যাবে বলে তো মনে হয় না। তোর জামাই তো নিষ্পাপ মানুষ। মায়া ফোন চালাতে চালাতে ছোট করে সম্মতি দিল, জুই নাক মুখ কুঁচকে বলল, জামাই পাগলি। জুই অসন্তুষ্ট গলায় কথাটা বলল। মায়া শুনে না শোনার মতো বসে রইল ফোনে চোখ দিয়ে। হাতের টাচে আবারও কল লাগালো হৃদকে, কিন্তু এর মাঝেই ফোন কেটে শ্রেয়া মায়ার কল কেটে দিয়ে হড়বড় করে বলতে লাগলো, মায়া একটা কাজ করলে কি হয়? তোর জামাই কেমন লোক তার চরিত্রের একটা পরীক্ষা করে দেখ আগে। তুই তো তাকে ভালোবাসিস, তাই না? তোর জানা উচিত লোকটা কেমন চরিত্রের। তাছাড়া লোকটা কল রিসিভ করে না হয়তো পরিচিত নাম্বার দেখে। তুই একটা অপরিচিত নাম্বার থেকে লোকটাকে কল দিয়ে দেখ রিসিভ করে কিনা, বা অপরিচিত মেয়েদের সাথে সে কেমন স্বভাব রেখে কথা বলে, এই নিয়ে একটা পরীক্ষা তো করাই যায়, তাই না? মায়া সরল চোখে তাকালো শ্রেয়ার দিকে। কথাটা মন্দ বলেনি শ্রেয়া। একটা পরীক্ষা তো করতেই পারে, জামাইয়ের চরিত্র পরীক্ষা করতে, তাই না? মায়ের নাম্বারটা দিয়ে তো একবার কথা বলেছিল ওরা, সেজন্য হয়তো লোকটা মায়ের নাম্বার চিনতে পেরে এখন রিসিভ করে না। তাই মায়া শ্রেয়ার কথাটা এই মুহূর্তে বেশ যুক্তিসঙ্গত মনে হলো। কিন্তু কথা হলো কার ফোন দিয়ে কল করবে। এই কথাটা জানতেই নাদিয়া তক্ষুনি নিজের ব্যাগ থেকে মোটামুটি দামি একটা ফোন বের করে দিল মায়াকে। মায়া সেটা সহজভাবেই গ্রহণ করলো। নাদিয়া বেশ ভালো পরিবারের মেয়ে, অনেক টাকা পয়সা আছে নাদিয়ার বাবার। সেক্ষেত্রে নাদিয়ার হাতে একটা দামি ফোন থাকা অস্বাভাবিক কিছু না। মায়া হৃদের মুখস্থ নাম্বারটা হাতে হাতে নাদিয়ার ফোনে টাইপিং করে হৃদকে কল লাগালো। মায়া বেশ দৃঢ় ছিল হৃদেই অপরিচিত নাম্বারটা দেখে কলটা রিসিভ করবে না, কিন্তু হৃদ মায়ার দৃঢ়তাবাঞ্জক করে কয়েক সেকেন্ডের মধ্যে কলটা রিসিভ করে ফেলল। এতে মায়া হতাশ হলো। মায়া ভারী হতাশায় ডুবে গিয়ে বলল, হ্যালো বাবু। কে? আমি তোমার বাচ্চার মা। মায়াকে ফের হতাশায় ডুবিয়ে দিয়ে হৃদ উৎফুল্লতা দেখিয়ে কথা মিলিয়ে বলল, হ্যাঁ বাবু বলো। আই মিস ইউ টু বাবু। মায়া উদাস গলায় বলল, আমার বাবু কি করে? তোমার বাবু তার বাবুর আম্মুকে বসে বসে মিস করে যান। তাহলে আজকে বাসায় তাড়াতাড়ি চলে আসো, আমি অপেক্ষা করছি। হ্যাঁ বাবু, আর একটু পরেই চলে আসবো। আমার বাবু ডেকেছে, আর আমি না এসে পারি বলো? আজকে রাতে খেলা হবে জান, তুমি আর আমি। মায়া লজ্জায় থম্মত খেয়ে বসল। লোকটা এমন উল্টাপাল্টা কথা বলবে সেটা ধারণাতে ছিল না মায়ার।
মায়া থপমত খেয়ে চোখ তুলে তাকালো মুখোমুখি বসা জুই, শ্রেয়া আর নাদিয়ার দিকে। সবাই উৎসুক হয়ে ওদের কথা শুনছে আগ্রহ নিয়ে। ফোনটা লাউড স্পিকার দেওয়া। মায়া এক পলক জুই, নাদিয়া, শ্রেয়াকে দেখে নিয়ে থমথমে গলায় বলল, বাবু। হ্যাঁ বাবু। মায়া আমতা আমতা করে বলল, আই লাভ ইউ। আই লাভ ইউ টু বাবু। হৃদের কথা বলার সময় আসিফ তাড়াহুড়ো করে ঢুকেছিল কক্ষে, হাতে কিছু ডকুমেন্টস নিয়ে। হৃদকে ভাই ডাকতে হৃদ আসিফকে থামিয়ে দিয়ে বলল, এই ডিস্টার্ব করিস না তো। দেখিস না আমার বাবুর আম্মু ফোন করছে, ব্যস্ত আমি, তুই বাইরে যা। আসিফ হতবুদ্ধি হয়ে ড্যাব ড্যাব করে হৃদের দিকে তাকিয়ে থেকে বেরিয়ে গেল আস্তে করে। মূলত আসিফের মাথায় হৃদের কথার আগামাথা কিছুই ঢুকলো না। এই বাবুর আম্মুটা আবার কে? হৃদ কখন বাবু জন্ম দিল তাও বুঝলো না। আসিফ বেরিয়ে যেতেই হৃদ একই উৎফুল্লতা দেখিয়ে বলল, হ্যাঁ বাবু বলো। বাচ্চারা কি খেয়ে ঘুমিয়েছে? হ্যাঁ। তা কি খাওয়ালি? মার্কেটের দুধ তো শেষ, আমি তো এখনো আনি নাই। তা তুমি কোথা থেকে দুধ খাওয়ালি? হৃদের বেগতিক কথায় মায়া হড়বড় করে কলটা মিউট করলো। লজ্জায় সিটিয়ে জুইয়ের দিকে ফোনটা এগিয়ে দিতে দিতে বলল, আমি আর কথা বলবো না, তুই কথা বল জুই। লোকটা কেমন কেমন করে যেন কথা বলে, আমার লজ্জা লাগে। মায়ের কথায় নাক মুখ কুঁচকে জুই বলল, আমি কেন কথা বলতে যাব? তোর জামাই, তুই কথা বল। তাছাড়া এসব বেফাস কথা তুই আগে শুরু করেছিস। তুই কেন আগে আগে বলতে গেলি তুই তার বাচ্চার মা হোস? এখন তো সে এসব বলবেই। বাচ্চাদের খোঁজ নিবে না? পাশ থেকে শ্রেয়া ও জুইয়ের কথায় সম্মতি দিয়ে বলল, ঠিক ঠিক, জুই ঠিক বলছি। মায়া তুই আগে কথা শেষ কর। কলটা বেশিক্ষণ মিউট করে রাখলে লোকটা বুঝে যাবে আমাদের ফোন দিয়ে। শ্রেয়ার কথায় মায়া তখনই কল আনমিউট করে ফের কলটা লাউড স্পিকার রেখে বলল, জান। হ্যাঁ জান। কল মিউট করে কোথায় গিয়েছিলে? বাচ্চারা কি কান্নাকাটি করে তোমাকে বেশি জ্বালাচ্ছে? তুমি কি তাদের দুধ খাওয়াচ্ছ? হৃদের এমন ভয়ঙ্কর ঠোঁটকাটা কথায় মায়া ভারী লজ্জায় আড়ষ্ট হয়ে বসল। সাথে এটাও ভাবল মায়ের জামাই রয়্যাল নয়, সে ভিন্ন নারীর সাথে এমনই ফ্লার্টিং করে বেড়ায়। মায়ের চোখে মুখে লজ্জার চেয়ে কষ্টের ছাপ স্পষ্ট হলো। ভারী হতাশ গলায় বলল, আপনার বাচ্চারা দুষ্টু, আপনার মতোই। না জান, এই ক্রেডিট তুমি নাও। আমার বাচ্চারা মার মতোই নটি হয়েছে। মায়া যখন হৃদের সাথে কথায় পেরে উঠছিল না, তাই অবশেষে হার মেনে বলল, আপনি আমাকে চিনেন? কেন চিনব না? তুমি মাত্রই আমার জন্ম নেওয়া বাবুদের আম্মু, তোমাকে না চিনলে হবে বলো? মায়া হতাশার মুখ ভার করে চুপ করে রইল। মনটা খারাপ। মায়ের স্বামী অপরিচিত নাম্বারেও মেয়েদের সাথে ফ্লার্টিং করে বেড়ায়, এই কষ্ট মায়া কোথায় রাখবে? মায়ের কলিজাটা ভীষণ পুড়ছে, সে আর কথাই বলবে না। মায়াকে হুট করে চুপ হয়ে যেতে দেখে হৃদ বলল, কি ম্যাডাম, কথা শেষ? স্টক খালি? তো এরকম ফাজলামি কি আমার সাথেই প্রথম, নাকি লিস্টে আরও আছে? আপনি প্রথম, আর আমি যেন শেষ হই, মনে রাখবেন। মায়া চমকে উঠল। তার মানে লোকটা ওকে চিনে এতক্ষণ কথা বলছিল? কিন্তু কিভাবে চিনল? মায়া তো পরিচয় দেয়নি। তাহলে? মায়া অধৈর্যের গলায় তক্ষুনি জানতে চেয়ে পড়ল, আপনি আমাকে কিভাবে চিনলেন? আমি তো পরিচয় দেইনি। আপনাকে চেনা আমার জন্য কঠিন কিছু নয় ম্যাডাম, বরং সহজভাবেই চিনে কথা বলছি। তবে ওয়ার্নিং দিচ্ছি, এরকম ফাজলামো যেন অন্য কোনো ছেলের সাথে না হয়, নয়তো থাপড়িয়ে গাল ফাটিয়ে ফেলবো, স্টুপিড। মায়া মিনমিন করে বলল, আপনি খালি বকা দেন, গুরুত্ব দেন না। গুরুত্ব আগে অর্জন করো, তারপর। কল রিসিভ না করলে অর্জন করব কিভাবে? জানি না। হৃদ একইভাবে উদাস গলায় বলল কথাটা। মায়া হৃদের কথায় কষ্ট পেয়ে বলল, আমার মন পুড়ে আপনার জন্য। মায়া যেন হুট করেই হৃদের মনের কথাটা বলে ফেলল। মন তো তারও পুড়ে বউয়ের জন্য। হৃদ ভোতা মুখে কতক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থেকে স্বভাবগতভাবেই তেড়ামি করে বলল, এসব মিথ্যা নাটকের ভাষা আমি বুঝি না, রাখছি। হৃদ কল কাটতেই মায়া ঠোঁট উল্টায়। লোকটা যে তেরা স্বভাবের হবে মায়া এতদিনে বেশ কয়েকবার বুঝতে পেরেছে। আজকে আবার প্রমাণ হলো লোকটা আসলেই তেরা মানুষ। এই লোককে সোজা বানাতে বানাতে মায়া না আবার ব্যাকা হয়ে যায়, আল্লাহ জানে। তক্ষুনি নাদিয়া ব্যস্ত গলায় মায়াকে বলল, মায়ু, তোর স্বামী তো অনেক ধুরন্ধর লোক, অপরিচিত নাম্বার থেকেও তোকে কেমন চট করে চিনে ফেলল। কেমন হতাশায় ভারী নিঃশ্বাস ফেলল মায়া। এই জামাইয়ের খোঁজ সে ইহজগতে আর পাবে কিনা আল্লাহ জানে। তার পরদিনগুলো একইভাবে কাটছে। নিখোঁজ স্বামীকে খুঁজে না পাওয়ার উদাসীনতা যেন মায়ার দিন দিন বাড়ছে। হৃদ মায়ের সাথে ফোনে কথা বলে না। ওই একদিনের অপরিচিত ভেবে ফোন আলাপ হয়েছিল, ব্যাস এতটুকুই।
তারপর আরও একটা মাস কিভাবে কিভাবে যেন কাটলো। মায়া, জুই আরিফের সঙ্গে বাড়িতে এসেছে বড় বোনের বিয়ে উপলক্ষে। ফাহাদ বাবাকে নিয়ে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ফিরেছে গোটা 1 সপ্তাহ হলো। ফাহাদের বাবা এখন পুরোপুরি সুস্থ না হলেও মোটামুটি ঠিকঠাক ছিল। ওনার চিকিৎসা এখন বাংলাদেশের ডাক্তারদের আওতায় আছে, ঔষধ চলছে আর কি। মায়ের পরিবারের সবাই গিয়েছিল ফাহাদের বাবাকে দেখতে। মুক্তা যায়নি, আরও যায়নি মায়া আর জুই। ওদের না যাওয়ার পেছনে কারণ ছিল অবশ্য। দুই পরিবারের মানুষজন বসে আলাপ আলোচনা করে মুক্তা আর ফাহাদের আনুষ্ঠানিক বিয়ের ডেট ফিক্সড করলো সেজন্য। সামনের শুক্রবার বাদ রেখে এর পরের শুক্রবারে বিয়ে। মায়ের বাড়ির মধ্যে হইচই কাণ্ড। মায়া, জুই কত খুশি, বোনের বিয়ে বলে কথা। খুশিতে আত্মহারা হয়ে লম্বা লিস্ট বানিয়েছে বিয়েতে কি কি কেনাকাটা করবে তা নিয়ে। মায়ার বাবা খানিকটা চিন্তিত মুখে ছোট মেয়ে মায়ার উল্লাস দেখলেন। তিনি বেশ কয়েকদিন ধরে একটা বিষয় নিয়ে চিন্তিত। ওনার ছোট ভাই জামাল সাহেবের সঙ্গেও এই বিষয়ে কথা বলা হয়েছে। তিনি বড় ভাই শফিকুল ইসলামের ওপর দায়ভার চাপিয়ে দিয়েছে যা ভালো হয় তাই করতে। আপাতত শফিকুল ইসলাম তিনি দ্বিধায় ভুগছেন বলে ওনার বড় ছেলে আরিফকে ডেকে পাঠালেন জরুরি তলবে। খাবার টেবিলে সবাই বসে। মায়া, জুই খেয়ে দিয়ে আগে আগে চলে গেল রুমে বোনের বিয়ের কেনাকাটার বাজারজাত তালিকা করতে। সেই ফাঁকে খাবার টেবিল খালি পেয়ে মনের কথাগুলো পরিবারের সামনে রাখতে চাইলেন শফিকুল ইসলাম। প্রথমে তিনি ছেলের মনোযোগ আকর্ষণ করতে চেয়ে গলা ঝেড়ে বললেন, আরিফ, তোমার সাথে আমার জরুরি কিছু কথা ছিল। বাবার কথায় খাওয়া থেকে মুখ উঠাল না আরিফ, বরং খেতে খেতে একইভাবে বলল, আমি শুনতে পাচ্ছি বাবা, বলো। শফিকুল ইসলাম এক পলক উপস্থিত সকলের দৃষ্টি পরখ করে নিল। ছোট ভাই জামাল ব্যতীত কেউ ওনার দিকে আপাতত তেমন মনোযোগ নেই। ওনার স্ত্রী ছেলে মেয়েকে বেড়ে খাওয়াচ্ছে। ছোট ভাইয়ের বউ আরিফের পাতে তরকারি তুলে দিচ্ছে। এমত অবস্থায় ওনার কথাগুলো বলা অনুচিত হবে কিনা জানা নেই। তার উপরও তিনি গম্ভীর গলায় ভারী আওয়াজে বললেন, মায়ের জন্য চেয়ারম্যান সাহেবের বড় ছেলের বিয়ের প্রস্তাব এসেছে, আমি তাতে মত দিয়েছি। অমনোযোগী চোখগুলো হঠাৎ করে চমকে উঠে শফিকুল ইসলামের দিকে তাকালো একত্রে সবাই। প্রত্যেকের চেহারা দেখেই বোঝা যাচ্ছে সবাই বেশ চমকিয়েছে ওনার কথায়। উনি একত্রে এতগুলো মানুষের দৃষ্টিতে পড়ে খানিকটা অপ্রস্তুত হলো। এর মধ্যে আরিফ অসন্তুষ্ট গলায় আওড়ালো, মায়া এখনো এসব কিছুর জন্য ছোট বাবা, মাত্রই আমরা মুক্তার বিয়েটা দিচ্ছি। এর মধ্যে মায়ের বিয়ের কথা আসলো কোথা থেকে? তাছাড়া তুমি এসব বিষয়ে মত দাও কিভাবে? মায়া সবার ছোট, ওর বড় জুয়ের বিয়ে নিয়েই আমরা এখনো চিন্তা করিনি, সেখানে মায়ের বিয়ের কথা কিভাবে চিন্তা করো তুমি? ছেলের রাগান্বিত মুখটার দিকে তাকিয়ে শফিকুল ইসলাম ভারী গলায় বলল, চেয়ারম্যান সাহেবের বড় ছেলেকে তোমার অচেনা নয় আরিফ। দেখাশোনা, লেখাপড়ায় বেশ দারুণ ছেলেটা, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আচার ব্যবহারেও বেশ অমায়িক। ছেলেটা স্টুডেন্ট ভিসা পেয়ে আমেরিকা যাচ্ছে। ওইখানে পড়াশোনা শেষ করে গ্রিন কার্ড পেয়ে বাংলাদেশে আসতে আরও 5 বছর লাগবে। সেজন্য ওরা চাচ্ছিল ছেলেকে বিয়ে করিয়ে রাখতে মায়ের সঙ্গে, যাতে ওইখানে কাবিননামা দেখিয়ে বউয়ের জন্য ভিসা পাওয়া যায়। আরিফ তাতেও তীব্র অমত পোষণ করে বলল, সামান্য একটা ভিসার জন্য তুমি মায়ের বিয়ে এখনই দিতে চাও বাবা? মায়া এখনও বেশ ছোট মানুষ, 18 হয়নি। এসব বিয়ের ঝামেলায় ওকে এই মুহূর্তে টানলে পড়াশোনার ক্ষতি হবে। আগে পড়াশোনাটা শেষ করুক, ততদিনে না হয় ছেলেও পড়াশোনা শেষ করে আমেরিকা থেকে ফিরুক, তারপর না হয় বুঝ পরামর্শ করে দুজনের সম্মতিতে বিয়েটা দেওয়া যাবে বাবা। আরিফের কথার অনীহা পোষণ করলো জামাল সাহেব ও শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম কিছু বলবে তার আগে জামাল সাহেব আরিফের উদ্দেশ্যে বলল, এরকম ভালো সম্বন্ধ হাতের কাছে পেয়ে ফেরানোটা উচিত হবে না আরিফ। তাছাড়া আমরা এক্ষুনি মায়াকে বিয়ে দিয়ে বিদায় করে দিচ্ছি না। চেয়ারম্যান সাহেবের বংশ ভালো, ছেলেটাও ভালো, আমাদের হাতের কাছে ছেলে, কত নম্রভদ্র। তাছাড়া ওরা শুধু চাচ্ছে দুই পরিবারের মধ্যে আকত করে রাখতে। মায়া এক্ষুনি সংসার শুরু করবে না। ছেলে দেশে ফেরার পর আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে মায়াকে। আমরা কেউ মায়ের খারাপ চাই না আসিফ। বাপ চাচার কথা একেবারে ফেলে না দিয়ে তুমি কিছুদিন সময় নাও, চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলো, ছেলেটাও পরখ করো। তোমার যদি কোনো কিছুতে খারাপ মনে হয় তখন না হয় আমরা সম্বন্ধটা ফিরিয়ে দেব, কিন্তু কোনো যাচাই বাছাই না করে হুট করে বিয়েটা ফিরিয়ে দেওয়া ঠিক হবে না। আমি আর ভাই এই বিয়েটা নিয়ে বেশ কয়েকদিন ধরে যাচাই করেছি, খারাপ কিছু চোখে পড়েনি। তুমি এই বাড়ির বড় ছেলে, এবার দায়িত্ব তোমার। তুমি বিয়েটা নিয়ে যাচাই বাছাই করো। মুক্তার বিয়েটা পর্যন্ত অন্তত সময় নাও। মুক্তার বিয়েটা পার না হয় আমাদের জানাও তোমার মতামত কি, তবে আমরা আশা করব তুমি ভুল কোনো সিদ্ধান্ত নিবে না। মায়া আমাদেরও মেয়ে, ওর চিন্তা আমাদেরও আছে।
জামাল সাহেবের কথায় আরিফ হ্যাঁ বা না তেমন কিছুই বলেনি, শুধু ধীরস্থিরভাবে নিজের খাওয়ায় মনোযোগী হলো। আরিফকে চুপ করে যেতে দেখে জামাল সাহেব বুঝলেন আরিফ ওদের কথায় সম্মতি জানিয়েছে। সে এই বিয়েটা নিয়ে ভাববে। উপস্থিত সবাই খাবার টেবিলে নিশ্চুপ হয়ে খেতে লাগলো। কেউ আর আগ বাড়িয়ে কোনো কথা বলল না। শফিকুল ইসলাম খেতে খেতে নীরবতা ভেঙে আবারও গম্ভীর গলায় পড়ল, তুমি চট্টগ্রামে ফিরে যাচ্ছ কবে? কাল রাতের ট্রেনে ফিরবো বাবা। আবার কবে আসবে? 1 সপ্তাহ পরেই ফিরে আসব, হাতে কাজগুলো শেষ করেই চলে আসব। মায়া আর জুই যাবে না তোমার সাথে? না বাবা, ওদের নিব না। এখন গিয়ে আবার 1 সপ্তাহ পর ফিরে আসাটা ঝামেলা হয়ে যাবে। ওরা থাক, বিয়ে শপিং টপিং করুক, আমি খুব জলদি ফিরে আসব। হুম। খাবার টেবিলে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে সবাই যার যার মতো করে চলে গেল। অথচ মায়া জানলই না ওর অগোচরে ওর বিয়ের তোড়জোড় চলছে বড়দের মধ্যে। আরে বাপ চাচার কথা মতো সে চেয়ারম্যান সাহেবের বড় ছেলে নাদিমের সঙ্গে দেখা করলো। নাদিমকে আরিফের বেশ ভালোই লাগলো, বেশ আন্তরিকতার ছেলে, তেমন খারাপ কিছু চোখে পড়েনি। তারপরও আরিফ এই মুহূর্তে তার মতামত দিতে পারল না। ভাবলো আগে মুক্তার বিয়েটা শেষ করুক, তারপর না হয় সে এই বিয়েটা নিয়ে চিন্তা করবে।